স্কুলে তো তুমি আজ ছুটি করে দিলে বাবা। তুমি আজ সকালে আমার সাথে কত খেললে, আমাকে নিজের হাতে খাইয়ে দিলে। জানো, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি তো আর আমাকে বকছো না। তুমি আগের মতন খুব ভালো বাবা হয়ে গেছো। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, সবার প্রথমেই একটু দেরিতে গল্প আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রত্যেকের কাছে। আপনারা যারা অপেক্ষা করে আছেন, দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন আমাদের গল্পগুলি শোনার জন্য এবং প্রতিনিয়ত অপেক্ষা করে থাকেন আমাদের এই আড্ডাটা আবার কবে জমবে সেই আশায় আজ একেবারে একটা ভিন্ন ধরনের ভৌতিক গল্প নিয়ে হাজির হয়েছি আমি সুদর্শন, আপনাদের সঙ্গে আজকের আড্ডাটা জমিয়ে তুলতে। আশা করছি আমাদের আজকের এই নিবেদন ভীষণ ভালো লাগবে। সকলের সঙ্গে থাকুন, পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প। চারটে মনিটরের স্ক্রিন থেকে ঠিকরে বেরোনো নিষ্প্রাণ নীলচে আলোয় অনিরুদ্ধের মুখটা প্রেত ছায়ার মতো ফ্যাকাশে দেখাচ্ছে। ঘরের জানলার ভারী পর্দাগুলো টানা, বাইরে পড়ন্ত বিকেলের আলো, ভেতরে ঢোকার বিন্দুমাত্র সুযোগ নেই। ঘরের বাতাস যেন থমথম করছে একটা অদ্ভুত গুমোটে। স্ক্রিনের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে থাকতে অনিরুদ্ধের চোখের শিরাগুলো লাল হয়ে ফুটে উঠেছে। মাথার দুপাশে রগগুলো দপদপ করছে হাতুড়ির ঘা পড়ার মতো। স্ক্রিন জুড়ে কেবল ওঠানামা করছে অসংখ্য লাল আর সবুজ ক্যান্ডেল স্টিক। নিফটি আর ব্যাংক নিফটির চার্টগুলো যেন এক একটা ক্ষুধার্ত দানবের মতো হাঁ করে আছে। সকাল থেকেই মার্কেটের ভোলাটিলিটি আজ পাগলের মতো আচরণ করছে। এই কয়েক সেকেন্ডে সবুজ ক্যান্ডেলগুলো আকাশ ছুঁতে চাইছে, তো পর মুহূর্তেই একটা বিশাল আকার রেড ক্যান্ডেল সব সাপোর্ট ভেঙে চুরমার করে দিচ্ছে। অনিরুদ্ধের আঙুলগুলো মাউসের উপর স্থির, কিন্তু ভেতরে ভেতরে তার স্নায়ুতন্ত্র যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম। হঠাৎ স্ক্রিনে একটা তীক্ষ্ণ বিপ শব্দ হলো। স্টপ লস হিট করেছে। চোখের নিমেষের মধ্যে কয়েক হাজার টাকার একটা বিশাল অঙ্ক মাইনাস হয়ে লাল রঙে জ্বলজ্বল করে উঠল। অনিরুদ্ধ একটা দীর্ঘশ্বাস চেপে দু হাতে মুখ ঢাকল। এই নিয়ে টানা 3 দিন লসের পাহাড়টা ক্রমশ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যেখান থেকে শ্বাস নেওয়াটাও যেন অপরাধবোধ বলে মনে হয়। তার এই দম বন্ধ করা একাকী জীবনে সে একা নয়, পাশের ঘরেই আছে তার 6 বছরের ছোট্ট মেয়ে রিনি। অনিরুদ্ধ একজন বিপত্নিক মানুষ। স্ত্রীর অকাল মৃত্যুর পর থেকে এই শহরের বুকে একটা খাঁচার মতো ফ্ল্যাটে রিনিকে আঁকড়ে ধরেই তার বেঁচে থাকা। কিন্তু বেঁচে থাকাটা ক্রমশ একটা যান্ত্রিক অভ্যাসে পরিণত হচ্ছে। সকাল থেকে ট্রেডিংয়ের এই চরম মানসিক চাপ, আর তার সঙ্গে একা হাতে রিনির স্কুলের পড়া, স্নান করানো, সময় মতো খাইয়ে দেওয়া, সব মিলিয়ে অনিরুদ্ধের ভেতরের মানুষটা যেন তিলে তিলে মরে যাচ্ছে। সে রিনিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ঠিকই, কিন্তু নিজের এই চরম হতাশা আর ক্লান্তির জোরে ইদানিং প্রচণ্ড খিটখিটে হয়ে গেছে সে। সামান্য কথাতেই নিজের অজান্তে মেয়ের ওপর ফেটে পড়ে, চিৎকার করে ওঠে। আর আজকের দিনটা ছিল সব দিক থেকে জঘন্য। মার্কেটে ওই বিশাল লস খাওয়ার পর থেকেই অনিরুদ্ধের মাথার ভেতরটা যেন আক্ষরিক অর্থেই জ্বলছিল। রাতের খাওয়া দাওয়ার সময় থেকেই শুরু হলো বিপত্তি। রিনি আজ কিছুতেই ভাত খাবে না। তার জেদ, সে এখন ড্রয়িং করবে আর বাবাকে তার পাশে বসে রং পেন্সিল এগিয়ে দিতে হবে। আর রিনি, আমি বলছি তুমি চুপচাপ খেয়ে নাও, আমার কিন্তু একদম ভালো লাগছে না। অনিরুদ্ধের গলায় চাপা বিরক্তি। না, তুমি আগে ওই আকাশি রংটা খুঁজে দাও। তুমি কাল লুকিয়ে রেখেছো। রিনির গলার স্বর ক্রমশ চড়তে থাকে। 6 বছরের শিশুর অবুঝ বায়না, সারাদিনের পুঞ্জীভূত চাপ, মার্কেটের লাল ক্যান্ডেলগুলোর স্মৃতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা মিলে অনিরুদ্ধের মাথার কোনো একটা তার যেন এই মুহূর্তে ছিঁড়ে গেল। সে সজোরে
খাবারের থালাটা ঠেলে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তার চোখ মুখ রাগে অন্ধ হয়ে গেছে। চুপ কর রিনি, একদম চুপ কর। অনিরুদ্ধের নিজের গলার আওয়াজেই যেন ঘরের দেওয়াল কেঁপে উঠল। রিনি চমকে গিয়ে থমকে দাঁড়ায়। তার ছোট্ট দুটো চোখে ভয় আর বিস্ময়, কিন্তু অনিরুদ্ধ তখন হিতাহিত জ্ঞান শূন্য। সে এক ঝটকায় রিনির হাত ধরে তাকে টেনে নিয়ে গেল পাশের ছোট স্টোর রুমটার দিকে। এই শোনো, এই রোজ রোজ তোমার এই বায়না কিন্তু আমার সহ্য হচ্ছে না রিনি। আজ তুমি এই অন্ধকার ঘরেই থাকবে, এটাই তোমার শাস্তি। বাবা খুলে দাও, আমার ভয় করছে। রিনিকে ঘরের ভেতর ঠেলে দিয়ে সশব্দে বাইরে থেকে ছিটকিনিটা তুলে দিল অনিরুদ্ধ। ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। পর মুহূর্তেই দরজার ওপার থেকে ভেসে এলো রিনির গগনভেদী কান্না। বাবা প্লিজ, আমি আর রং খুঁজবো না, আমাকে বের করো। ছোট্ট রিনির হাতের থাবাগুলো সামনে দরজায় আছড়ে পড়ছে। অনিরুদ্ধ দরজার বাইরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকটা ধরফর করছে, হাতের মুঠি শক্ত। রাগের চোটে সে কাঁপছে, আবার একই সঙ্গে একটা তীব্র অনুশোচনা তার গলা টিপে ধরছে। কিন্তু সে দরজা খুলল না। সে নিজের মনেই বিড়বিড় করতে লাগলো, আমাকে আমাকে একটু শান্তিতে থাকতে দে, একটু একা থাকতে দে। ধীরে ধীরে দরজার ওপারের কান্নাটা ফুঁপিয়ে ওঠায় পরিণত হল। তারপর এক সময় সেটাও থেমে গেল। রিনি কাঁদতে কাঁদতেই ওই অন্ধকারের মেঝেতে ঘুমিয়ে পড়েছে। রাত তখন প্রায় 2:30। চারপাশ নিস্তব্ধ, যেন পুরো শহরটা মরে গেছে। ফ্ল্যাটের নিচে রাস্তায় সোডিয়াম ল্যাম্পের হলুদ আলোটা একটা প্রেতুরে আবেশ তৈরি করেছে। অনিরুদ্ধ এসে দাঁড়ালো ব্যালকনিতে। তার চোখ দুটো গর্তে ঢুকে গেছে। সারা শরীরে এমন একটা ক্লান্তি, যেন কতদিন ঘুমানোর সুযোগ পায়নি। রাতের শীতল বাতাস তার ঘামে ভেজা কপালে এসে লাগছে, কিন্তু তার ভেতরের আগুনটা তাতে নিভছে না। অনেক দূরে একটা রাস্তার কুকুর ডুকরে কেঁদে উঠল। ব্যালকনির গ্রিলটা শক্ত করে চেপে ধরে অনিরুদ্ধ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের অন্ধকারের দিকে। তার ভেতর থেকে যেন একটা দীর্ঘ যন্ত্রণাদায়ক হাহাকার বেরিয়ে এলো। রাতের নিস্তব্ধতা চিরে সে শূন্যতার উদ্দেশ্যে ফিসফিস করে বলে উঠল, আমি আর পারছি না। কেউ যদি আমার জীবনটা একটু সামলে নিত, আমি অন্তত কয়েকটা দিন একটু একটু ঘুমোতে পারতাম। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই অনিরুদ্ধের মনে হলো ব্যালকনির ঠিক বাইরের অন্ধকারে যেন যেন খুব সূক্ষ্ম একটা পরিবর্তন হলো। বাতাসটা হঠাৎ করেই বড্ড বেশি ঠান্ডা আর অস্বাভাবিক ভারী হয়ে উঠেছে। কেউ যেন তার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনল। ভোরের আলোটা যখন জানলার ফাঁক গলে ড্রয়িং রুমের মেঝেতে এসে পড়ল, অনিরুদ্ধের তখনও ঘোর কাটেনি। তার ঘুম ভাঙল একটা অদ্ভুত সীসা জমানো আড়ষ্টতা নিয়ে।
চোখের পাতা দুটো যেন আঠায় জুড়ে আছে। অনেক কষ্টে চোখ মেলতেই সে দেখল ছাদের পরিচিত সিলিং ফ্যানটা অলস ভঙ্গিতে ঘুরছে, কিন্তু জায়গাটা তার শোয়ার ঘর নয়। পিঠের তলায় নরম ফোমের স্পর্শ। ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে সে। ঘাটটা অস্বাভাবিক শক্ত হয়ে আছে, যেন বহুক্ষণ একটানা অস্বস্তিকর ভঙ্গিতে ঘুমনোর ফল এটা। অনিরুদ্ধ ধর্মর করে উঠে বসল। মাথার ভেতরটা এখনো ঝিমঝিম করছে। সামনের দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে তার বুকের ভেতর যেন একটা হিম শীতল স্রোত বয়ে গেল। 11টা, সকাল 11টা বাজে। মুহূর্তের মধ্যে কাল রাতের স্মৃতিগুলো একটা বিশৃঙ্খল ঝড়ের মতো আছড়ে পড়ল তার মস্তিষ্কে। মার্কেটের লস, ঋণীর বায়না, নিজের অমানসিক ক্রোধ আর স্টোর রুমের অন্ধকার। ঋণীর স্কুলে যাওয়ার সময় তো বহুক্ষণ পার হয়ে গেছে। মেয়েটা কি সারা রাত ওই অন্ধকারেই? অনিরুদ্ধের পা দুটো যেন আর তার নিজের নিয়ন্ত্রণে নেই। টলমল পায়ে সে প্রায় দৌড়ে গেল ছোট স্টোর রুমটার দিকে। রিনি! ছিটকিনি খোলা, দরজাটা হাট করে মেলা। ভেতরে কেউ নেই। এক বুক আতঙ্ক নিয়ে সে ছুটল রিনির শোয়ার ঘরের দিকে। দরজার চৌকাঠে পা রেখেই থমকে দাঁড়িয়ে পড়ল সে। তার নিঃশ্বাস আটকে এলো। দৃশ্যটা তার কল্পনার সম্পূর্ণ বিপরীত। ঘরটা ঝকঝক করছে। মেঝের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো অত্যন্ত পরিপাটি করে নির্দিষ্ট বাক্সে সাজানো। রিনির বিছানার চাদর টান টান, আর ঘরের ঠিক মাঝখানে ছোট্ট টেবিলটার উপর চমৎকার একটা ব্রেকফাস্ট ঢাকা দেওয়া রয়েছে। বাতাসে টোস্ট আর অমলেটের একটা সুন্দর সুবাস ভাসছে। রিনি মেঝেতে বসে আপন মনে একটা ড্রয়িং খাতায় রং করছে। তার পরনে পরিষ্কার জামা, চুলগুলো সযত্নে আঁচড়ানো, দুপাশে দুটো সুন্দর বিনুনি করা। বাবার পায়ের শব্দ পেয়ে রিনি মুখ তুলে তাকালো। তার সারা মুখে এক অনাবিল উজ্জ্বল হাসি। বাবা, তুমি উঠে পড়েছ? রিনির গলায় কোনো অভিমান নেই, ভয়ের লেশ মাত্র নেই। অনিরুদ্ধের গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। সে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল। অনেক কষ্টে ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় শুধু বলতে পারল, মা তুই স্কুল যাসনি? আর কাল রাতে? রিনি খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে ঘরের গুমট ভাবটা যেন কেটে গেল। কিন্তু অনিরুদ্ধের ভেতরের অন্ধকারটা আরো ঘনীভূত হলো। স্কুলে তো তুমি আজ ছুটি করে দিলে বাবা। তুমি আজ সকালে আমার সাথে কত খেললে, আমাকে নিজের হাতে খাইয়ে দিলে। জানো, আমার খুব আনন্দ হচ্ছে। তুমি তো আর আমাকে বকছো না। তুমি আগের মতন খুব ভালো বাবা হয়ে গেছো। অনিরুদ্ধের চারপাশের পৃথিবীটা যেন বন বন করে ঘুরতে লাগলো। সকালে খেলেছে, নিজের হাতে খাইয়ে দিয়েছে। তার তো বিন্দুমাত্র কিছু মনে নেই। কাল রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকার পর থেকে এই সকাল 11টা অবধি তার স্মৃতিতে একটা জমাট বাঁধা অন্ধকার ছাড়া আর কিছুই নেই। সে কি স্বপ্ন দেখছে, নাকি তার মাথাটা পুরোপুরি খারাপ হয়ে গেছে? পা দুটো যেন পাথরের মতো ভারী। একটা ঘোরের মধ্যে সে নিজের ঘরের দিকে পা বাড়ালো। তার ট্রেডিং ডেস্কের সামনে এসে দাঁড়াতেই এবার তার চোখ কপালে ওঠার জোগাড় হলো। কম্পিউটারটা অন করা, স্ক্রিনে জল জল করছে ট্রেডিং টার্মিনাল। অনিরুদ্ধ কাঁপা হাতে মাউসটা ধরল। অর্ডার বুক আর পজিশন চেক করতেই তার মেরুদণ্ড বেয়ে একটা শীতল আতঙ্কের স্রোত নেমে গেল। সকাল 9:15। মার্কেট খোলার ঠিক পর মুহূর্ত থেকে অত্যন্ত নিখুঁতভাবে একের পর এক ট্রেড নেওয়া হয়েছে। যেখানে তার নিজের মন সবসময় ভয় আর সন্দেহে ভুগে ভুগে এন্ট্রি নেয়, সেখানে আজ প্রতিটি এন্ট্রি একেবারে নিখুঁত।
ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলোকে যেন কেউ আগে থেকেই পড়ে ফেলেছিল। সঠিক সাপোর্ট লেভেলে বাই করা হয়েছে, আর একদম রেজিস্ট্যান্ট ছুতে প্রফিট বুক করা হয়েছে। একটাও স্টপ লস হিট করেনি। পোর্টফোলিওর দিকে তাকিয়ে অনিরুদ্ধের শ্বাস আটকে গেল। সবুজে জল করছে বিশাল অঙ্কের একটা প্রফিট। গত কয়েক সপ্তাহের সমস্ত লস যেন এক সকালেই মুছে গেছে। কিন্তু কিন্তু কে করলো এসব? সে তো তখন সোফায় অঘরে ঘুমোচ্ছিল। অনিরুদ্ধ চেয়ারটায় ধপ করে বসে পড়ল। তার মাথার চুলগুলো সে দুহাতে খামচে ধরল। কাল রাতের সেই ব্যালকনির দৃশ্যটা তার মনে পড়ে গেল। শূন্যতার উদ্দেশ্যে ছুঁড়ে দেওয়া তার সেই ক্লান্ত আরতি। কি কেউ যদি আমার জীবনটা একটু সামলে নিত? কেউ কি সত্যি সত্যি শুনেছে তার কথা? এরপর থেকে এই পরাবাস্তব বিভীষিকাটা রোজকার রুটিন হয়ে দাঁড়ালো। অনিরুদ্ধ বুঝতে পারল তার মাঝে মধ্যেই ব্ল্যাক আউট হচ্ছে। কখনো দুপুর 2টো থেকে বিকেল 4টে, কখনো বা সন্ধ্যে থেকে রাত 10টা পর্যন্ত তার কোনো জ্ঞান থাকছে না। এই হারিয়ে যাওয়ার সময়গুলোতে সে কোথায় থাকে, কি করে, তা সে কিছুতেই মনে করতে পারে না। কিন্তু জ্ঞান ফিরলেই সে নিজেকে আবিষ্কার করে অদ্ভুত সব জায়গায়। হয়তো রান্নাঘরে খুন্তি হাতে, গ্যাসে সুস্বাদু কোনো রান্না চাপানো অবস্থায়, অথবা রিনির খাটের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে রূপকথার গল্প শোনাচ্ছে। সবচেয়ে ভয়ের আর সবচেয়ে শিরদাঁড়া হিম করা ব্যাপারটা হলো এই ব্ল্যাক আউটের সময়গুলোতে যেন তার শরীরের দখল কেউ একজন নিচ্ছে, বা যে নিচ্ছে বা যারা নিচ্ছে তারা অনিরুদ্ধের চেয়ে সব দিক থেকে শ্রেষ্ঠ। সেই অদেখা সত্তাটি ট্রেডিংয়ের চার্ট বোঝে জাদুকরের মতো। মার্কেট ভ্যালোটিলিটি তার কাছে যেন হাতের মুঠোয় থাকা কোনো পুতুল। আর রিনির কাছে সে একজন স্বপ্নের বাবা। রাগে না, চিৎকার করে না, অনন্ত ধৈর্য নিয়ে মেয়ের সব কথা শোনে। এক কথায় সে একজন পারফেক্ট রিপ্লেসমেন্ট। অনিরুদ্ধ ক্রমশ বুঝতে পারছে সে নিজেরই জীবনে একজন অনাহূতক দর্শক হয়ে পড়েছে। তার অস্তিত্ব, তার মেয়ে, তার পেশা, সবকিছুর ওপর থেকে তার অধিকার একটু একটু করে ছিনিয়ে নিচ্ছে এক অজানা, অদেখা, নিখুঁত সত্তা। একটা নিদারুণ নিঃশব্দ মানসিক চাপ আর অসীম আতঙ্ক যেন অজগরের মতো ধীরে ধীরে পেঁচিয়ে ধরছে তাকে। প্রথম দিকে সেই অদ্ভুত স্বস্তিটা এখন এক দম বন্ধ করা সিঁড়ি দাঁড়া বেয়ে নেমে আসা আতঙ্কে পরিণত হয়েছে। যে অদেখা সত্তাটি অনিরুদ্ধের জীবনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিল, সে যে নিছক কোনো দয়ালু আত্মা নয় তা বুঝতে আর বাকি নেই তার। আজকাল ব্ল্যাক আউটের সময়কাল কয়েক ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নেই। ক্রমশ গোগ্রাসে তা গিলে খাচ্ছে অনিরুদ্ধের দিন আর রাতগুলোকে। কখনো হয়তো সকালে চা হাতে নেওয়ার সময় তার চোখের সামনে দুনিয়াটা মুছে গেল, আর যখন জ্ঞান ফিরল তখন জানালার বাইরে সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে এসেছে। তার নিজের জীবনের উপর থেকে তার অধিকার যেন বালির মতো আঙুলের ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাচ্ছে। সত্তাটি শুধু তার শরীরকেই নয়, তার পুরো অস্তিত্বটাকে চিরকালের জন্য দখল করে নিতে চাইছে। রিনি এখন ওই সত্তাকে নিজের বাবা বলে জানে। তার কাছেই ছুটে যায় সব আবদার নিয়ে। অনিরুদ্ধ নিজের বাড়িতেই এক অবাঞ্ছিত অস্তিত্বহীন প্রেতে পরিণত হয়েছে। এই বিভীষিকার শেষ কোথায়? কে এই সত্তা?
যখন সে অনিরুদ্ধের শরীরের দখল নেয় তখন তাকে দেখতে কেমন লাগে? এই প্রশ্নগুলো অনিরুদ্ধের মস্তিষ্কের কোষে কোষে একটা তীক্ষ্ণ পেরেকের মতো বিঁধতে শুরু করলো। তাকে সত্যিটা জানতেই হবে। অদেখা শত্রুর বিরুদ্ধে লড়াই করা অসম্ভব। তাই এক চরম মানসিক অস্থিরতা ও ভয়ের মধ্যে সে একটা সিদ্ধান্ত নিল। শহরের এক পরিচিত ইলেকট্রনিক্সের দোকান থেকে একটা অত্যাধুনিক ছোট হিডেন ক্যামেরা কিনে আনল সে। গতকাল রাতে রিনির ঘুমিয়ে পড়ার পর নিজের শোয়ার ঘরে বুকশেলফের একেবারে ওপরের তাকে কিছু মোটা বইয়ের আড়ালে ক্যামেরাটা এমনভাবে লুকিয়ে রাখলো যাতে লেন্সের ফোকাস সোজাসুজি তার বিছানার ওপর থাকে। নিজের হাতে এই ফাঁদ পাততে গিয়ে অনিরুদ্ধের বুকটা হাতুড়ির মতো ধরফর করছিল। তার বারবার মনে হচ্ছিল ঘাড়ের কাছে কেউ যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে, কিন্তু সে হাল ছাড়ল না। রেকর্ডিং অন করে ঘরের আলো নেভিয়ে সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল। অনিরুদ্ধের জ্ঞান ফিরতে সে প্রথমে চোখ রাখল দেওয়াল ঘড়ির দিকে। সকাল 8টা বাজে। তার মানে কাল রাতে সে স্বাভাবিকভাবেই ঘুমিয়েছে, কোনো ব্ল্যাকআউট হয়নি। এক বুক আশা আর একই সঙ্গে একটা অজানা আতঙ্ক নিয়ে সে তড়িঘড়ি বিছানা ছাড়ল। ঘরের দরজা ভেতর থেকে শক্ত করে ছিটকিনি তুলে দিল। রিনি এখনও পাশের ঘরে ঘুমোচ্ছে। বুকশেলফ থেকে ক্যামেরাটা নামিয়ে এনে নিজের কম্পিউটারের সাথে কানেক্ট করল সে। মাউস ধরে থাকা তার আঙুলগুলো থরথর করে কাঁপছে। মনিটরের স্ক্রিনে ফুটে উঠল কাল রাতের রেকর্ডিং। অন্ধকার ঘর, জানলা দিয়ে আসা রাস্তা টিমটিমে আলোয় বিছানায় শুয়ে থাকা অনিরুদ্ধের শরীরটা আবছা দেখা যাচ্ছে। সে ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করতে শুরু করল। রাত 12টা, 1টা, 1:30। স্বাভাবিক ঘুমন্ত মানুষের মতোই সে এপাশ ওপাশ করছে। তারপর টাইম স্ট্যাম্পে সময়টা ফুটে উঠল ঠিক রাত 2টো। ভিডিওর গতি স্বাভাবিক করে দিল অনিরুদ্ধ। মনিটরের দিকে ঝুঁকে পড়ল সে। চোখের পলক পড়ছে না। ঘরের নিস্তব্ধতায় কেবল কম্পিউটারের সিপিইউর ফ্যানগুলোর গো গো আওয়াজ শোনা যাচ্ছে। স্ক্রিনে অনিরুদ্ধের ঘুমন্ত শরীরটা হঠাৎ স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের এক জমাট নিস্তব্ধতা। তারপর বিছানায় শুয়ে থাকা শরীরটা উঠে বসল। কিন্তু দৃশ্যটা দেখে চেয়ারের উপর ছিটকে পিছিয়ে গেল অনিরুদ্ধ। তার শ্বাসনালী দিয়ে একটা আর্তনাদ বেরিয়ে আসতে চাইল, কিন্তু গলার কাছে সেটা আটকে গেল দলা পাকানোর মতো। ওই নড়াচড়াটা কোনো মানুষের নয়। বিছানায় বসার শরীরটার ওঠার ভঙ্গিটা অসম্ভব বিকৃত। মানুষের মেরুদণ্ড যেভাবে কাজ করে এটা সেভাবে হলো না। যেন একটা হাড় গড়হীন রাবারের মতো নরম কোনো প্রাণী তার ভর ছাড়াই শূন্যে সোজা হয়ে বসল। কাঁধ দুটো অদ্ভুতভাবে ঝুলে আছে। ঘাড়টা সামনের দিকে অস্বাভাবিক রকমের বেঁকে। এরপর ভিডিওর ভেতরে সেই শরীরটা ধীরে ধীরে খুব যান্ত্রিক একটা ভঙ্গিতে নিজের ঘাড়টা ঘোরাতে শুরু করলো, ঠিক ক্যামেরার লেন্সের দিকে। অনিরুদ্ধের সারা শরীরে যেন বরফ জল ঢেলে দিল কেউ। ক্যামেরার লেন্স দিয়ে মনিটরের পর্দা ভেদ করে সেই সত্তাটা যেন সরাসরি অনিরুদ্ধের চোখের দিকেই তাকিয়ে আছে। নাইট ভিশন ক্যামেরার আবছা আলোয় দেখা যাচ্ছে লোকটার চোখ দুটোতে কোনো মনি নেই।
পুরোটাই একটা শূন্য মৃত সাদাটে গহ্বর। কিন্তু সবচেয়ে বীভৎস তার মুখের অভিব্যক্তি। মুখমণ্ডলটা সম্পূর্ণ ভাবলেশী, কিন্তু তার মাঝখানে ঠোঁট দুটো ধীরে ধীরে প্রসারিত হতে শুরু করলো। চামড়া যেন দুপাশ থেকে টান টান হয়ে ছিঁড়ে যাওয়ার উপক্রম। সেই হাসিটা ক্রমশ চওড়া হতে হতে একেবারে কান পর্যন্ত বিস্তৃত হয়ে গেল। একটা নারকীয়, অমানবিক, রক্তহীন করা হাসি, যা কোনো মানুষের পেশি দ্বারা তৈরি হওয়া সম্ভব নয়। ক্যামেরার মাইক্রোফোনে খুব ক্ষীণ খসখসে একটা আওয়াজ ধরা পড়ল। হাসি মুখটা লেন্সের আরো একটু কাছাকাছি এগিয়ে। তারপর সেই ফিসফিসানিটা স্পষ্ট হলো। কণ্ঠস্বরটা অনিরুদ্ধের নয়, বহু যুগ ধরে কবরে শুয়ে থাকা কোনো মৃত মানুষের গলার মতো ঠান্ডা আর কর্কশ। মেয়েটা আমাকে বেশি ভালোবাসে। আমি আর এই শরীরটা ছাড়বো না। স্ক্রিনের দিকে তাকিয়ে অনিরুদ্ধের মনে হলো তার হৃৎপিণ্ডটা বুকের খাঁচার ভেতর চিরকালের জন্য স্তব্ধ হয়ে গেছে। ঘরের বাতাসটা হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর সেই চরম আতঙ্কের মুহূর্তে তার মনে হলো তার নিজের চোখের দৃষ্টিটা আবার ক্রমশ ঝাপসা হয়ে আসছে। ব্ল্যাকআউটটা আবার ধেয়ে আসছে তার দিকে। কম্পিউটারের স্ক্রিনে সেই পৈশাচিক মুখটার দিকে তাকিয়ে ব্ল্যাকআউটের অতলে তলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে অনিরুদ্ধ একটা তীব্র ঝটকা দিয়ে নিজেকে সরিয়ে এনেছিল। কিন্তু সে বুঝতে পারছিল তার হাতে আর বিন্দুমাত্র সময় নেই। বালি ঘড়ির শেষ বালুকণাটুকু যেন খসে পড়ছে। আজ রাতেই হয়তো ওই অমানবিক প্রেতাত্মা তার সত্তাকে চিরকালের জন্য মুছে দিয়ে এই শরীরের একচ্ছত্র অধিপতি হয়ে বসবে। আর অনিরুদ্ধ নিজে বন্দী হয়ে থাকবে নিজেরই মাংসপেশির খাঁচায়, এক বোবা আর অন্ধ দর্শক হয়ে। রাতের অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে গোটা ফ্ল্যাটটাকে গিলে খেতে শুরু করলো। দেওয়াল ঘড়ির পেন্ডুলামের একঘেয়ে শব্দটা যেন অনিরুদ্ধের হৃৎপিণ্ডের স্পন্দনের সাথে পাল্লা দিচ্ছে। ঠিক রাত 1টার পর থেকেই চেনা সেই অনুভূতিটা ফিরে আসতে শুরু করলো। আজও পায়ের পাতা থেকে শুরু করে একটা কনকনে হিমশীতল স্রোত ধীরে ধীরে তার পিঠ বেয়ে যেন উপর দিকে উঠছে। শরীরটা ক্রমশ অবশ হয়ে আসছে। মস্তিষ্কের ভেতরটা আচ্ছন্ন হয়ে যাচ্ছে একটা জমাট বাঁধা অন্ধকারে। সেই অদেখা সত্তাটা যেন তার স্নায়ুতন্ত্রের প্রতিটি তার ছিঁড়ে নিজের কবজায় নিচ্ছে। অনিরুদ্ধের চোখের পাতা ভারী হয়ে আসছে, দৃষ্টি ঝাপসা। কিন্তু না, সে কিছুতেই হার মানবে না। অনিরুদ্ধ দাঁতে দাঁত চেপে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে রুখে দাঁড়ালো। তার অন্তরাত্মা চিৎকার করে উঠল রিনির জন্য। তার ছোট্ট নিষ্পাপ মেয়েটা এই শয়তানের হাত ধরে বড় হবে, একটা প্রেতাত্মাকে বাবা বলে ডাকবে। অসম্ভব। নিজের প্রবল ইচ্ছাশক্তি আর মেয়ের প্রতি এক অন্ধ আদিম ভালোবাসাকে ঢাল করে সে শুরু করলো এক অকল্পনীয় মানসিক যুদ্ধ। তার মনে হচ্ছিল কেউ যেন তার মাথাটাকে দুদিক থেকে সাঁড়াশি দিয়ে চেপে ধরেছে। কানের ভেতর দিয়ে গরম সীসা ঢেলে দিচ্ছে। যন্ত্রণায় তার চোখ দিয়ে জল বেরিয়ে এলো, কিন্তু সে নিজের চেতনার নিয়ন্ত্রণ এক চুলো ছাড়ল না। শরীরটা তখন তার নিজের বশে নেই। পা দুটো অসাড় হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল, কিন্তু সে হাল ছাড়ল না। দুই কনুই আর হাতের তালুর ওপর ভর করে একটা আহত পশুর মতো মেঝেতে বুক ঘষে ঘষে সে এগোতে লাগলো রিনির ঘরের দিকে। নখ দিয়ে মেঝের টাইলস খামচে ধরে ইঞ্চির পর ইঞ্চি
শরীরটাকে টেনে নিয়ে চলেছে সে। প্রতিটি নিঃশ্বাস নিতে গিয়ে বুকের খাঁচাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কপাল থেকে ঘামের ফোঁটা ঝরে পড়ছে মেঝেতে। বাইরে তখন প্রকৃতির উন্মত্ত রূপ। হঠাৎ করে শুরু হয়েছে এক প্রলয়ঙ্করী কালবৈশাখী। মাতাল হাওয়া আছড়ে পড়ছে ফ্ল্যাটের কাঁচের জানলাগুলোতে, যেন কাঁচ ভেঙে তছনছ করে দিতে চাইছে। মেঘের গগনভেদী গর্জনে আর মুহুর্মুহু বিদ্যুতের নেলচে ঝলকানিতে ঘরের ভেতরের পরিবেশটা আরো বেশি ভয়াবহ হয়ে উঠেছে। জানলার পর্দার ফাঁক দিয়ে আসা সেই বিদ্যুতের আলোয় মেঝেতে হামাগুড়ি দেওয়া অনিরুদ্ধের দীর্ঘায়িত ছায়াটাকে কোনো আদিম সরীসৃপের মতো দেখাচ্ছে। বহু যুগ পার হয়ে যাওয়ার মতো এক ক্লান্তিকর লড়াইয়ের পর অনিরুদ্ধ পৌঁছল রিনির ঘরের দরজায়। কাঁপতে থাকা অসার হাতটা কোনো মতে ওপরে তুলে দরজার নবটা ঘোরালো সে। রিনি অঘরে ঘুমোচ্ছে। বিদ্যুতের আলোয় তার নিষ্পাপ মুখটা দেখে অনিরুদ্ধের বুকের ভেতরটা ডুকরে উঠল। সে হামাগুড়ি দিয়ে খাটের কাছে গিয়ে শেষ শক্তিটুকু জড়ো করে উঠে দাঁড়ালো। রিনি, রিনি, মা মা আমার মা আমার ওঠ ওঠ ওঠ। অনিরুদ্ধর গলা দিয়ে তখন যেন কোনো মানুষের স্বর বেরোচ্ছে না, বেরোচ্ছে এক আর্তনাদ। ঘুমন্ত বিভ্রান্ত মেয়েটাকে বিছানা থেকে প্রায় ছিনিয়ে নেওয়ার মতো বুকে জড়িয়ে ধরল সে। রিনি কিছু বুঝে ওঠার আগেই ভয়ে কেঁদে উঠল। বাবা, কি হয়েছে? বাইরে এত আওয়াজ কেন? কিছু হয়নি বাবা, কিছু হয়নি। আমরা আমরা এখনই এখান থেকে চলে যাব। চল, আয় আমার সাথে, আয় হায়। বুকের ভেতর মেয়েকে শক্ত করে চেপে ধরে টলমল পায়ে ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এলো অনিরুদ্ধ। দরজাটা খোলাই পড়ে রইল পেছনে। সে জানে এই অভিশপ্ত শহরে, এই খাঁচার মতো ফ্ল্যাটে আর এক মুহূর্ত থাকা যাবে না। যেভাবেই হোক তাকে অনেক দূর চলে যেতে হবে। মেয়েটাকে বাঁচাতে হবে এই অন্ধকারের হাত থেকে। সিঁড়ি ভেঙে নিচে নেমে রাস্তায় পা রাখতেই বৃষ্টির ঝাপটা এসে বিঁধল তাদের গায়ে। ঝড়ের তাণ্ডবে চারপাশটা লণ্ডভণ্ড। রাস্তার ধারের বড় গাছগুলো হাওয়ার দাপটে মাটি ছুঁতে চাইছে। জলমগ্ন রাস্তা। এক হাঁটু জল ভেঙে মেয়েকে বুকের ভেতর আড়াল করে অন্ধের মতো ছুটতে শুরু করল অনিরুদ্ধ। বৃষ্টির কনকনে ঠান্ডা জল তার শরীরের সেই ভৌতিক অবশ ভাবটাকে যেন কিছুটা হলেও ধুয়ে দিচ্ছে। তার ধমনীতে তখন শুধু অ্যাড্রেনালিনের স্রোত। ছুটতে ছুটতে শহরের একেবারে শেষ প্রান্তে একটা পুরনো ফাঁকা বাস স্ট্যান্ডের শেডের নিচে এসে আশ্রয় নিল তারা। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার। কেবল রাস্তার ওপর একটা টিমটিমে সোডিয়াম ল্যাম্প বৃষ্টির মধ্যে করুণভাবে জ্বলছে। বাস স্ট্যান্ডের কংক্রিটের বেঞ্চের পাশে দাঁড়িয়ে হাঁপাচ্ছে অনিরুদ্ধ। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সারা শরীর বৃষ্টির জলে ভিজে জবজবে। রিনি শীতে আর ভয়ে ঠক ঠক করে কাঁপছে বাবার বুকে মাথা গুজে। অনিরুদ্ধ মেয়েকে আরো শক্ত করে নিজের বুকের সাথে লিপটে ধরল। ঝড়ের শব্দের চেয়ে জোরে এক আকাশ স্বস্তি আর অদ্ভুত এক যন্ত্রণা তার গলা ছিঁড়ে বেরিয়ে এলো। একটা কান্নার আওয়াজ। সে ডুকরে কেঁদে উঠল রিনির মাথায় হাত বুলিয়ে। আমরা বেঁচে গেছি মা, আমরা বেঁচে গেছি। বাবা বাবা আর কখনো তোমার উপর রাগ করবে না। ওই শয়তানটা আর আমার শরীর দখল করতে পারবে না। আমি তোমাকে কাউকে ছুঁতে দেবো না মা, কাউকে দেবো না। বৃষ্টির অবিরাম পতনের শব্দের মধ্যে অনিরুদ্ধের সেই স্বস্তির হাহাকার মিশে গিয়ে একটা অদ্ভুত শূন্যতার সৃষ্টি করল রাতের অন্ধকারে। সে
সে তার মেয়েকে বাঁচিয়ে এনেছে। অন্তত তার নিজের তো সেটাই মনে হচ্ছিল। বাসস্ট্যান্ডের মরচে ধরা টিনের চালে বৃষ্টির উন্মত্ত দাবাদাবি তখনও অব্যাহত। ঝড়ের গোঙানি আর মেঘের গুরুগম্ভীর গর্জন মিলেমিশে রাতের অন্ধকারের বুক চিরে এক অতিকায় দানবের আর্তনাদের মতো শোনাচ্ছে। রাস্তার উপরে টিমটিমে সোডিয়াম ল্যাম্পের হলুদ আলোটা বৃষ্টির ঝাপটায় একবার কাঁপছে আর জ্বলছে। তার দুই বাহুর নিরাপদ আশ্রয় রিনি। নিজের জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর বুদ্ধিটায় সে জিতে গেছে। এই অনুভূতিতে অনিরুদ্ধের চোখ থেকে স্বস্তির জল গড়িয়ে পড়ল বৃষ্টির জলের সাথে মিশে। তার মনে হলো সে যেন একাই একটা আস্ত নরক পার হয়ে এসেছে নিজের মেয়েকে বাঁচাতে। কিন্তু কয়েক মুহূর্ত কাটার পরে অনিরুদ্ধের স্নায়ুগুলো আবার সজাগ হয়ে উঠল। একটা খটকা, একটা অত্যন্ত সূক্ষ্ম অসঙ্গতি তার মস্তিষ্কে বিপদের ঘণ্টা বাজাতে শুরু করল। রিনি এত শান্ত কেন? মাঝরাতে ঘুম থেকে তুলে আনা একটা 6 বছরের শিশু এই প্রলয়ঙ্করী ঝড়, বজ্রপাত আর রাতের অন্ধকারকে ভয় পেয়ে ডুকরে কেঁদে উঠবে। বাবাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে লুকোতে চাইবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু অনিরুদ্ধর বুকের কাছে লেপ্টে থাকা শরীরটা অস্বাভাবিক রকমের শীতল আর নিষ্পন্দ। একটা পাথরের মূর্তিকে বুকে জড়িয়ে রাখলে যেমন লাগে, ঠিক তেমন। রিনির শ্বাস প্রশ্বাসের কোনো শব্দ বা কাঁপুনি অনিরুদ্ধের বুকে ধরা পড়ছে না। রিনি, রিনি মা, মা, কি রে? অনিরুদ্ধের গলাটা অস্ফুট আর কাঁপা শোনালো। ধীরে ধীরে, খুব ধীরে একটা যান্ত্রিক ভঙ্গিতে রিনি মুখটা তুলল অনিরুদ্ধের বুকের কাছ থেকে। মাথার উপরে টিনের চাল চুঁইয়ে পড়া জলের শব্দটা যেন হঠাৎ করেই অনিরুদ্ধের কানে আর ঢুকছে না। ল্যাম্পপোস্টের রুগ্ন হলুদ আলোটা এসে পড়ল টিনির মুখের ওপর। আর সেই দৃশ্য দেখে অনিরুদ্ধের মুখের স্বস্তির রেখাগুলো নিমেষে জমে বরফ হয়ে গেল। রিনির ওই তুলতুলে মায়াবী মুখটায় বিন্দু মাত্র কোনো অভিব্যক্তি নেই। ভয়, স্বস্তি, কান্না, বিভ্রান্তি কিছুই না। একটা নিরেট প্রাণহীন মুখোশের মতো ভাবলেশহীন হয়ে এসে তাকিয়ে আছে অনিরুদ্ধের দিকে। হঠাৎ অনিরুদ্ধের চোখের সামনে রিনির সেই ছোট্ট গোলাপি ঠোঁট দুটো অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। তারপর চামড়া আর পেশি টান টান হয়ে ছিঁড়ে যাওয়ার মতো একটা সূক্ষ্ম বীভৎস আড়ষ্ঠতায় সেই ঠোঁট দুটো দুপাশে প্রসারিত হতে শুরু করলো। চওড়া হতে হতে সেই অমানসিক হাসিটা গণ্ডদেশ ছাড়িয়ে একেবারে কান পর্যন্ত গিয়ে ঠেকলো, ঠিক যেমনটা অনিরুদ্ধ হিডেন ক্যামেরার রেকর্ডিংয়ে নিজের মুখে নিজের চোখে দেখেছিল। অনিরুদ্ধের হাত দুটো অবশ হয়ে আসতে চাইল, কিন্তু সে রিনিকে ছেড়ে দিতে পারল না। যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। রিনির চোখ দুটোর দিকে তাকিয়ে তার মনে হলো তার হৃৎপিণ্ডটা বুকের খাঁচা ভেঙে কেউ উপড়ে নিয়েছে। রিনির চোখের সেই কালো সুন্দর মণি দুটো আর সেখানে নেই। সেখানে শুধুই একজোড়া শূন্য মৃত সম্পূর্ণ সাদা গহ্বর রাতের অন্ধকারের দিকে জল জল করে তাকিয়ে আছে। ঝড়ের শোঁ শোঁ শব্দ চিরে একটা গলা ভেসে এলো। না, এটা কোনো 6 বছরের শিশুর গলা নয়। বহু শতাব্দী পুরনো স্যাঁতস্যাঁতে কবরের তলা থেকে উঠে আসা এক ভারী খসখসে অমানবিক স্বর রিনির ওই ছোট্ট কণ্ঠনালী চিরে বেরিয়ে এলো। তুমি তো আমাকে ডাকোনি, আমি
আমি তোমার ডাকে আছি। অনিরুদ্ধের গলার কাছে একটা আর্তনাদ দলা পাকিয়ে এলো, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার বিস্ফারিত চোখের সামনে রিনির বীভৎস হাসি মুখটা আরো একটু এগিয়ে এলো। সেই প্রাচীন হিমশীতল গলাটা আবার ফিসফিস করে উঠল রাতের অন্ধকারের বুক চিরে। তোমার মেয়েটা রোজ রাতে ওই অন্ধকার ঘরে কাঁদতে কাঁদতে বলতো, আমার এই বাবাকে চাই না, আমার একটা ভালো বাবা চাই। আকাশ চিরে ঠিক সেই মুহূর্তে একটা কান ফাটানো শব্দে বাজ পড়ল। বিদ্যুতের তীব্র নীল আলোয় রিনির সাদা চোখ দুটো পিশাচের মতো জ্বলে উঠল। আমি তোমার শরীরে নয়, আমি প্রথম দিন থেকেই তোমার মেয়ের শরীরের ভেতরে ঢুকে বসে আছি। অনিরুদ্ধের দু হাত থেকে সমস্ত শক্তি চিরকালের মতো নিঃশেষ হয়ে গেল। তার হাঁটুর জোর হারিয়ে সে ধপ করে বসে পড়ল বৃষ্টির জলে ভেজা বাস স্ট্যান্ডের মেঝেতে। তার কোলের ওপর দাঁড়িয়ে রইল তার ছোট্ট মেয়ে রিনি, যার মুখে লেগে আছে কান পর্যন্ত বিস্তৃত এক অনন্ত নারকীয় হাসি। অনিরুদ্ধ বুঝতে পারল সে আসলে নরক থেকে পালায়নি, সে নরকটাকে নিজের বুকে আগলে নিয়ে এসেছে। এই অভিশপ্ত রাত, এই ঝড় আর এই বীভৎস হাসির আর কোনো দিন শেষ হবে না। শুনলেন সায়ক সেনের কলমে রিনি। আমাদের আজকের এই বিশেষ নিবেদন আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। তার সাথে আপনারা বেশি বেশি করে আপনাদের নাম লিখে কমেন্ট করুন, কারণ এবার থেকে প্রত্যেকটি গল্পের শেষে আপনার নাম ঘোষণা করব আমি, সুদর্শন। আমাদের এই ভিন্ন স্বাদের গল্পগুলি আপনার কেমন লাগছে, এই ধরনের গল্প আরও শুনতে চান কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে আগামীতে আসা প্রত্যেকটি এপিসোড সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি আগামী এপিসোডে। সকলে ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।